আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম উত্তরবঙ্গের এক পুরনো গ্রামের একজন মানুষের মুখে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, মনে হয়েছিল সাধারণ একটা বানানো গল্প। কিন্তু পরে যখন ওই বাড়িটার ছবি, গ্রামের মানুষের কথা আর সেখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার প্রমাণ একসাথে জুড়ে গেল, তখন বুঝলাম পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। ঘটনাটা প্রায় ৮ বছর আগের। জায়গাটার নাম ছিল শানবাড়ি, উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রাম। চারদিকে চা বাগান, কুয়াশা আর জঙ্গল ঘেরা নির্জন এলাকা। সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা অদ্ভুত চুপচাপ হয়ে যেত। লোকজন দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ত। গ্রামের বয়স্ক মানুষদের মুখে একটা বাড়ির কথা সবসময় শোনা যেত, একটা পুরনো জমিদার বাড়ি, গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কালো রঙের বিশাল বাড়ি। লোকেরা সেই বাড়িটাকে বলতো ওরা মরে ফিরে এসেছে বাড়ি, কারণ গ্রামের বিশ্বাস ছিল ওই বাড়িতে যারা মারা গেছে তারা কেউ আসলে পুরোপুরি মরেনি। সেই সময় কলকাতায় থাকত অরিন্দম, পেশায় ভিডিওগ্রাফার। ইউটিউবের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতো। হন্টেড প্লেস নিয়ে ভিডিও বানিয়ে তার চ্যানেল খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল। তবে অরিন্দম ভূতপ্রেত এসব একদম বিশ্বাস করত না। তার মতে সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। একদিন রাতে তার কাছে একটা ইমেল আছে। ইমেলটা খুব ছোট ছিল। সাহস থাকে তাহলে শালবাড়ির রায়চৌধুরী বাড়িতে এক রাত কাটিয়ে দেখুন, ওরা এখনোই সেখানে আছে। নিচে শুধু একটা নাম লেখা ছিল, দেবাশিস রায়। অরিন্দম প্রথমে ব্যাপারটাকে মজা ভেবেছিল, কিন্তু এরপর সে ইন্টারনেটে বাড়িটার ব্যাপারে খোঁজ করতে শুরু করে। আশ্চর্যের বিষয়, বাড়িটার সম্পর্কে খুব বেশি তথ্য কোথাও ছিল না। শুধু একটা পুরনো নিউজ আর্টিকেল পাওয়া যায়। সেখানে লেখা ছিল ২০১০ সালে রায়চৌধুরী পরিবারের ৫ জন সদস্য রহস্যজনকভাবে মারা যান। পুলিশের রিপোর্টে আত্মহত্যা বলা হলে গ্রামের মানুষ দাবি করে মৃত্যুর পরেও তাদের দেখা যায় বাড়ির ভেতরে। অরিন্দমের আগ্রহ বেড়ে গেল। এই ধরনের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়, তাই দেরি না করে সে ঠিক করল জায়গাটায় যাবে। ২ দিন পর সকালে সে ট্রেনে চেপে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল। সঙ্গে ছিল তার ক্যামেরা, ড্রোন, লাইট আর বন্ধু শুভ। শুভ বরাবর একটু ভীতু স্বভাবের ছিল। ট্রেনে বসেই সে বলল, দেখ ভাই, আগেই বলে রাখছি, যদি খুব গন্ডগোল লাগে আমি কিন্তু রাত না কাটিয়ে চলে আসব। অরিন্দম হেসে বলল, আরে ধুর, সব গ্রামের লোকের বানানো গল্প। ভিডিও হবে জমজমাট। ব্যাস, বিকেলের দিকে তারা শালবাড়ি পৌঁছায়। স্টেশনটা ছিল ছোট্ট, চারদিকে কুয়াশা, আকাশে তখন মেঘ জমছে। একটা পুরনো জিপ ভাড়া করে তারা গ্রামের দিকে রওনা দিল। রাস্তা যত এগোচ্ছিল পরিবেশ তত অদ্ভুত হয়ে উঠছিল। ড্রাইভারটা খুব কম কথা বলছিল, কিন্তু যখন অরিন্দম রায়চৌধুরী বাড়ির কথা বলল তখন লোকটার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, বাবু, সন্ধ্যার আগে যদি কাজ শেষ হয় তাহলে ফিরে আসবেন, সেই বাড়িতে রাত কাটাবেন না। অরিন্দম হাসল, আপনিও এসব বিশ্বাস করেন? লোকটা এবার গম্ভীর চোখে রিয়ার ভিউ মিররে তাকাল। বিশ্বাস না করলে মানুষ বাঁচে না বাবু। এই কথাটা বলেই সে চুপ করে গেল। গ্রামে ঢুকতেই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। প্রায় সবাই অরিন্দমদের দিকে কেমন অস্বস্তির চোখে তাকাচ্ছিল, যেন তারা এমন কোথাও যাচ্ছে যেখান থেকে কেউ ফিরে আসে না। একটা চায়ের দোকানের সামনে জিপ থামল। অরিন্দম চা খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করল, রায়চৌধুরী বাড়িটা কোন দিকে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, আপনারা কি ওখানে যাবেন ভিডিও শুট করতে? পুর দোকানদার এবার মাথা নাড়ল। ভিডিও করবেন করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাত ১২টার পর যদি কেউ দরজায় কড়া নাড়ে দরজা খুলবেন না।
শুভ সঙ্গে সঙ্গে বলল, কেন? লোকটা উত্তর দিল না, শুধু দূরের জঙ্গলের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা নামার আগেই তারা বাড়িটার সামনে পৌঁছে গেল। বাড়িটা দেখেই শুভর গা কাটা দিয়ে উঠল। বিশাল কালো বাড়ি, দেয়ালের প্লাস্টার উঠে গেছে, চারদিকে বটগাছের শিকড় ঝুলছে, বারান্দার জানালাগুলো ভাঙা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাড়িটার একদম ওপরের একটা জানালায় যেন কেউ দাঁড়িয়েছিল। সাদা কাপড় পরা একটা মেয়ে। অরিন্দম ক্যামেরা জুম করতেই ছায়াটা হঠাৎ সরে গেল। শুভ কাপা গলায় বলল, ভাই, কেউ আছে মনে হয়, কেয়ারটেকার হবে। তারা ভেতরে ঢুকল। দরজা ঠেলতেই বিকট শব্দ হল, ভেতর থেকে পুরনো গন্ধ বেরিয়ে এলো, যেন বহু বছর ধরে কেউ এখানে থাকেনি। কিন্তু মেঝেতে ধুলো কম ছিল, মানে কেউ না কেউ হাঁটে এখানে। অরিন্দম ক্যামেরা অন করে ভিডিও শুরু করল। বন্ধুরা, আজ আমরা এসেছি উত্তরবঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড বাড়িগুলোর একটায়। কথা বলতে বলতেই হঠাৎ ওপরে কারো হাঁটার শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। শুভ সঙ্গে সঙ্গে অরিন্দমের হাত চেপে ধরল। শুনলি? অরিন্দম এবার একটু থমকে গেলেও নিজেকে সামলে নিল। পুরনো বাড়ি, কাঠ নড়ছে, কিন্তু পরের মুহূর্তেই ওপরে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। খিলখিল। এইবার দুজনেই চুপ। বাড়িটার ভেতরে তখন সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। অরিন্দম টর্চ জ্বালাল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেয়ালে অনেক পুরনো ছবি দেখতে পেল তারা। একটা ছবিতে পুরো রায়চৌধুরী পরিবার দাঁড়িয়ে, বাড়ির কর্তা, তার স্ত্রী, একটা ছোট মেয়ে আর এক যুবতী। কিন্তু ছবিটার ওপর লাল কালি দিয়ে বড় করে একটা ক্রস আঁকা ছিল, আর ঠিক নিচে লেখা, ওরা এখনো বেঁচে আছে। শুভ ফিসফিস করে বলল, চল্লা ভাই, ফিরে যাই। অরিন্দম এবারও হাসার চেষ্টা করল। এগুলোই তো কন্টেন্ট। কিন্তু তার নিজের বুকের ভেতরেও তখন অদ্ভুত চাপা ভয় জমতে শুরু করেছে। ওরা একটা বড় ঘরে ঢুকল। ঘরটার মাঝখানে পুরনো কাঠের খাট, পাশে ভাঙা আলমারি, আর কোনায় একটা দোলনা চেয়ার। চেয়ারটা আস্তে আস্তে দুলছিল, কিন্তু ঘরে বাতাস ছিল না। দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ক্যাচ! আলমারির দরজাটা নিজে থেকেই খুলে গেল। শুভ চিৎকার করে উঠল, কে আছে? কোনো উত্তর এল্লা। অরিন্দম সাহস করে আলমারির দিকে এগোল। ভেতরে শুধু একটা পুরনো লাল শাড়ি ঝুলছিল, আর শাড়িটার নিচে পড়েছিল একটা ছোট্ট মেয়ের পুতুল। পুতুলটার চোখ দুটো কালো কালি দিয়ে খসে তুলে দেওয়া। হঠাৎ পিছন থেকে খুব আস্তে একটা গলা শোনা গেল, আমার পুতুলটা পেয়েছে। দুজন একসাথে পিছনে ঘুরে তাকালো। কেউ নেই, কিন্তু দোলনা চেয়ারটা এবার আরো জোরে দুলছে। ধাপ! হঠাৎ ওপরতলা থেকে যেন কেউ দৌড়ে গেল। লম্বা করিডোরের শেষে সে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখো। লাল শাড়ি, মাথায় ঘোমটা। মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে তাকাল, তারপর এক মুহূর্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শুভ প্রায় কেঁদে ফেলল, ভাই, আমি আর থাকবো না এখানে। ঠিক তখনই নিচতলা থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এল। দরাম! তারা দৌড়ে নিচে নেমে এল, কিন্তু মূল দরজাটা সত্যিই বন্ধ। অরিন্দম জোরে টানতে লাগল, খুলছে না। ঠিক সেই সময়ে বাড়ির ভেতরে কারো ফিসফিস শব্দ ভেসে উঠল। অনেকগুলো গলা একসাথে বলছে, ফিরে এসেছ, ফিরে এসেছ, ফিরে এসেছ। শুভ চিৎকার করে উঠল, কে? কে ওখানে? হঠাৎ পুরো বাড়ির লাইটের মতো একসাথে সব জানালায় নীলচে আলো জ্বলে উঠল। যদিও বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না। অরিন্দমের হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। তারপর উপরের বারান্দায় একে একে 4 জন মানুষ এসে দাঁড়াল। সাদা চোখ, ফ্যাকাশে মুখ, আর সবার মাঝখানে দাঁড়িয়েছিল সেই লাল শাড়ি পরা মেয়েটা। সে ধীরে ধীরে হাসল,
তারপর বলল, এতদিন পর ফিরলে কেন অরিন্দম? এই কথাটা শুনে অরিন্দমের শরীর বরফ হয়ে গেল, কারণ সে নিজের নাম এখানে কাউকে বলেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মেয়েটার মুখটা দেখতে ঠিক অরিন্দমের মৃত মায়ের মতো। অরিন্দম যে নিজের কানেকেই বিশ্বাস করতে পারছিল না। বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ ঠিক তার মৃত মায়ের মতো, একই চোখ, একই ঠোঁট, এমনকি কপালের বান্দিকে ছোট্ট তিলটাও পর্যন্ত একই জায়গায়। শুভ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলে, ভাই, এটা কিভাবে সম্ভব? অরিন্দম কিছু বলতে পারছিল না। তার বুকের ভেতর তখন যেন হাতুড়ি দিয়ে কেউ আঘাত করছে। উপরে দাঁড়িয়ে থাকা চারজন মানুষ এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। কারো চোখে পলক নেই। আর সেই লাল শাড়ি পরা মেয়েটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসতে শুরু করল। ধাপ ধাপ ধাপ। পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু তার পায়ের নুপুরের শব্দ। অরিন্দম পিছিয়ে যেতে গিয়ে দেখল দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলে গেছে। শুভ আর এক মুহূর্ত দেরি করল না, সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। অরিন্দমও ছুটল তার পিছনে। বাড়ির সামনের জঙ্গল পেরিয়ে তারা প্রায় আধ কিলোমিটার দৌড়ে গ্রামের রাস্তার কাছে এসে থামল। দুজনেই হাঁপাচ্ছে। শুভ কাপা গলায় বলল, আমি কালই কলকাতা ফিরে যাচ্ছি, তুই চাইলে থাক। অরিন্দম কিছু বলল না। এতর তখন শুধু একটা কথাই ঘুরছে, এতদিন পর ফিরলে কেন অরিন্দম? কেন ওই মেয়েটা এমন বলল? সে কি সত্যিই তাকে চিনত? কিন্তু সেটা কিভাবে সম্ভব? হঠাৎ অরিন্দমের মনে পড়ল ছোটবেলার একটা ঘটনা। তখন তার বয়স মাত্র 7। একদিন রাতে তার মা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছিলেন। তিনি বারবার বলছিলেন, ওরা ফিরে আসবে, ওরা কাউকে ছাড়বে না। পরদিন সকালে মা স্বাভাবিক হয়ে গেলেও সেই ঘটনার পর কয়েক মাস তিনি খুব ভয় পেতেন। কিন্তু তখন অরিন্দম ছোট ছিল, এসবকে গুরুত্ব দেয়নি। এখন সেই কথাগুলো আবার মাথায় ফিরে আসছে। রাতে তারা গ্রামের একটা ছোট লজে উঠল, কিন্তু সেদিন রাতে অরিন্দম একটুও ঘুমোতে পারল না। রাত প্রায় 2:30। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন এল। ক্যামেরার ফুটেজ অটো সেভ হয়ে ক্লাউডে আপলোড হচ্ছিল। অরিন্দম ভিডিওটা চালাল। প্রথমে সব ঠিকই ছিল, তারা বাড়িতে ঢুকছে, কথা বলছে। কিন্তু একটা জায়গায় এসে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে যখন তারা প্রথম বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তখন উপরে জানালায় শুধু একটা মেয়ে নয়, 5 জন দাঁড়িয়েছিল। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজনের মুখ ছিল অরিন্দমের মতো, হুবহু। অরিন্দম ভিডিও থামিয়ে দিল। তার হাত কাঁপছে। এটা অসম্ভব। ঠিক তখনই বাথরুম থেকে শুভর চিৎকার শোনা গেল। অরিন্দম ছুটে গেল। দেখল শুভ আয়নার দিকে তাকিয়ে জমে গেছে। কি হয়েছে? শুভ কাপা হাতে আয়নার দিকে দেখাল। অরিন্দম তাকিয়ে দেখল, আয়নায় শুভ একা দাঁড়িয়ে নেই। তার পিছনে সাদা কাপড় পরা একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে অদ্ভুত হাসি। অরিন্দম ঘুরে তাকাতেই কেউ নেই, আবার আয়নায় তাকাতেই মেয়েটাও নেই। শুভ প্রায় কান্নার গলায় বলল, ওরা আমাদের ছাড়বে না ভাই। সেই রাতেই লজের মালিক তাদের ঘরে এলো। বয়স্ক লোক, নাম হরিপদ। সে নিচু গলায় বলল, আপনারা কি রায়চৌধুরী বাড়িতে গেছিলেন? অরিন্দম অবাক। আপনি জানলেন কিভাবে? লোকটা চুপচাপ একটা পুরনো ছবি বের করল। সেই একই পরিবার, রায়চৌধুরী পরিবার। কিন্তু এবার ছবিটা পরিষ্কার। অরিন্দম ছবির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ছবির এক কোণায় দাঁড়িয়ে থাকা একটা ছোট ছেলের মুখ, হুবহু তার মতো। হরিপদ ধীরে বলল, এই ছেলেটার নাম ছিল অর্ণব রায়চৌধুরী। সে এই পরিবারের একমাত্র ছেলে, কিন্তু বাড়ির আগুন লাগার রাতে সে নিখোঁজ হয়ে যায়।
অরিন্দম ফিসফিস করে বলল, তারপর কেউ তাকে আর খুঁজে পায়নি। শুভ এবার রেগে উঠল। দেখুন, এসব দিয়ে ভয় দেখানোর দরকার নেই। হরিপদ মাথা নাড়ল। আমি ভয় দেখাচ্ছি না, আপনাদের সাবধান করছি। সে আরও কাছে এসে বলল, যেদিন ওই বাড়িতে সবাই মারা যায় সেদিন গ্রামের লোকেরা বলেছিল রাতভর বাড়ির ভেতর থেকে একটা বাচ্চা ছেলের কান্না শোনা যাচ্ছিল। অরিন্দমের গলা শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? হরিপদ তার কথা কেটে দিয়ে বলল, আপনার বাবা মা সম্পর্কে আপনি সব জানেন? এই প্রশ্ন শুনে অরিন্দম থমকে গেল। তার বাবা মারা গেছেন বহু বছর আগে, মাও মারা গেছেন 5 বছর আগে। সে ছোট থেকেই জানত সে কলকাতাতেই জন্মেছে। তাহলে এই বহরীর সঙ্গে তার সম্পর্ক কি? হরিপদ এবার খুব আস্তে বলল, আপনার মা একবার এই গ্রামে এসেছিলেন বহু বছর আগে। অরিন্দম হতভম্ব। অসম্ভব, মা তো কখনো বলেননি। সব কথা সবাই বলে না বাবু। বাইরে তখন ঝড় শুরু হয়েছে, হাওয়ার সঙ্গে জানালাগুলো ধাক্কা খাচ্ছে। হরিপদ হঠাৎ উঠে দাঁড়াল। আজ রাতে যদি কারো গলার আওয়াজ শুনতে পান, দরজা খুলবেন না। এই কথাটা বলেই সে চলে গেল। ঘরে আবার নিস্তব্ধতা। শুভ বিছানায় বসে আছে। ভাই, আমি কাল সকালে চলে যাচ্ছি, তুই যা খুশি কর। অরিন্দম এবারও চুপ, কারণ তার ভেতরে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ভয়, আর সেই সঙ্গে একটা অদ্ভুত টান, যেন বাড়িটা তাকে ডাকছে। রাত বাড়তে লাগল। হঠাৎ ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। দুজনেই জমে গেল। আবার শব্দ, ঠক ঠক ঠক, তারপর খুব আস্তে একটা মেয়ের গলা। অরিন্দম, দরজা খোলো। অরিন্দমের বুকের ভেতরটা থক করে উঠল। এই গলাটা তার মায়ের গলা। শুভ ফিসফিস করে বলল, খুলবি না। বাইরে আবার সেই গলা, বাবা দরজা খোলো, আমি এসেছি। অরিন্দমের চোখে জল চলে এল। মা মারা যাওয়ার পর এই গলাটা সে আর কখনো শোনেনি। একটা মুহূর্তের জন্য সে সত্যিই দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই শুভ তাকে টেনে ধরল। পাগল নাকি? হঠাৎ দরজার ওপাশে আচড়ানোর শব্দ শুরু হল। খরররররর, খরররর, যেন কেউ নখ দিয়ে দরজা কেটে ফেলছে। তারপর বিকট চিৎকার, দরজা খোলো! সঙ্গে সঙ্গে পুরো লজের লাইট নিভে গেল। অন্ধকার, শুধু বাইরে থেকে সেই অমানসিক কান্না। শুভ মোবাইলের টর্চ জ্বালাতেই তারা দেখল দরজার নিচ দিয়ে কালো রঙের কিছু একটা ভেতরে ঢুকছে, ধোঁয়ার মতো। সেটা ধীরে ধীরে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ছে। অরিন্দম পিছিয়ে গেল। হঠাৎ ঘরে কোণায় দাঁড়িয়ে থাকা আলমারিটার দরজা নিজে থেকেই খুলে গেল, আর ভেতরে সাদা কাপড় পরা সেই ছোট মেয়েটা দাঁড়িয়ে। তার চোখ পুরো কালো, মুখে বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ। শুভ চিৎকার করে মোবাইল ছুঁড়ে মারাল। মোবাইলটা মেয়েটার গায়ে লাগতেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। পরে মুহূর্তে দরজার সব শব্দ বন্ধ। আবার নিস্তব্ধতা। কিছুক্ষণ পরে লজের লাইট জ্বলে উঠল। দুজনেই হাঁপাচ্ছে। শুভ এবার একদম ভেঙে পড়ল। ভাই, এটা মানুষ না। সকাল হতেই শুভ ব্যাগ গুছিয়ে ফেলল। সে আর এক মুহূর্ত থাকতে রাজি নয়। অরিন্দম তাকে আটকানোর চেষ্টা করল না। স্টেশনে পৌঁছে শুভ শুধু একটা কথাই বলল, যদি বাঁচতে চাস ওই বাড়িতে আর যাস না। শুভ চলে গেল, কিন্তু তার মাথার ভেতরে তখন একটা জিনিসই ঘুরছে। সে জানতে চায় সত্যিটা। অর্ণব রায়চৌধুরী কে ছিল, আর কেন সবাই বলছে সে ফিরে এসেছে। সেদিন দুপুরে অরিন্দম আবার গ্রামের দিকে বেরোল। এবার সে গ্রামের সবচেয়ে পুরনো মানুষটার সঙ্গে দেখা করতে গেল। লোকটার নাম ছিল নিতাই কাকা, প্রায় 90 বছরের বুড়ো। তিনি অরিন্দমকে দেখেই থমকে গেলেন। তুই? অরিন্দম বলল, আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ লোকটা কাপা গলায় বলল, একদম অর্ণবের মতো দেখতে।
অরিন্দম এবার সব খুলে বলল। রায়চৌধুরী বাড়ি, রাতের ঘটনা, ছবির কথা সব শুনে বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল রায়চৌধুরীরা, কিন্তু তাদের পরিবারে একটা অভিশাপ ছিল। অরিন্দম চুপ করে শুনছে। বহু বছর আগে এই বাড়ির এক বউ আত্মহত্যা করেছিল। লোকেরা বলতো তাকে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। কি ধরনের ঘটনা? মৃত মানুষকে দেখা যেত, রাতে বাচ্চারা আর কান্না শোনা যেত। যারা বাড়িতে থাকত তারা ধীরে ধীরে পাগল হয়ে যেত। অরিন্দম জিজ্ঞেস করল, অর্ণব? বৃদ্ধের মুখ অন্ধকার হয়ে গেল। ও খুব ভালো ছেলে ছিল, কিন্তু আগুন লাগার 1 মাস আগে থেকে ও বদলে যেতে শুরু করে। মানে? সে বলল বাড়ির মধ্যে একটা মেয়ে তাকে ডাকে। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। কেমন মেয়ে? লাল শাড়ি পরা। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল। বৃদ্ধ ফিসফিস করে বললেন, অর্ণব বলল মেয়েটা নাকি মৃতদের ফিরিয়ে আনতে পারে। অরিন্দমের বুক ধড়ফড় করেছে। তারপর আগুনের রাতে কি হয়েছিল? বৃদ্ধের চোখে আতঙ্ক ফুটে উঠল। সেদিন রাত 12টার পর বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। গ্রামের লোক ছুটে আসে, কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তারপর আগুন নেভানোর পর সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়। অর্ণব? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। ওকে পাওয়া যায়নি। হঠাৎ বৃদ্ধ অরিন্দমের হাত শক্ত করে ধরলেন। তুই ওই বার ইতে আর ইয়াস না। ওরা তোকে ফিরিয়ে নিতে চায়। কারা? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, যারা মরেও পুরোপুরি মরে না। সন্ধ্যা নামতেই অরিন্দম আবার সেই বাড়ির সামনে এসে দাঁড়াল, একাই। আজ বাড়িটাকে আরো ভয়ঙ্কর লাগছে। আকাশে কালো মেঘ, চারদিকে ঝিঝি পোকার শব্দ। অরিন্দম গভীর শ্বাস নিয়ে ভেতরে ঢুকল। আজ সে সত্যিটা জানবেই। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন তাকে দেখছে। পুরো বাড়িটা অন্ধকার, কিন্তু উপরের করিডোরে একটা নীলচে আলো জ্বলছে। অরিন্দম ধীরে ধীরে উপরে উঠল। করিডোরের শেষে একটা দরজা আধ খোলা। ভেতর থেকে কারো গান গাওয়ার শব্দ আসছে। মহিলার গলা, খুব পুরনো বাংলা গান। অরিন্দম দরজাটা ঠেলে খুলল। ঘরটার ভেতর একটা পুরনো গ্রামোফোন নিজে নিজে বাজছে, আর জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মেয়েটা। সে এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখে অদ্ভুত দুঃখ। সে ফিসফিস করে বলল, তুমি এত দেরি করলে কেন, অর্ণব? অরিন্দমের শরীরের প্রতিটা রক্তনালী যেন এক মুহূর্তে জমে গেল। ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরা মেয়েটা আর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন বহু বছর ধরে অপেক্ষা করেছে। তুমি এত দেরি করলে কেন, অর্ণব? অরিন্দম শুকনো গলায় বল, আমি অর্ণব নই। মেয়েটা ধীরে হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না, ছিল অদ্ভুত কষ্ট। সবাই প্রথমে এই কথাটাই বলে। গ্রামোফোনটা তখনও বাজছে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অরিন্দম অনুভব করল তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। আজ প্রথমবার অরিন্দম ভালো করে তার মুখ দেখল। অস্বাভাবিক সুন্দর, কিন্তু চোখ দুটো কেমন মৃত মানুষের মতো ফ্যাকাশে। মেয়েটা খুব আস্তে বলল, তুমি আমাদের ফেলে চলে গেছিলে। অরিন্দম পিছিয়ে গেল। তুমি কে? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বল, আমার নাম মৃণালিনী। এই নামটা শুনতেই অরিন্দমের মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। এর সামনে কিছু দৃশ্যে ভেসে উঠতে লাগল। পুরনো বাড়ি, একটা ছোট ছেলে দৌড়ছে, একজন মহিলা কাঁদছে, আগুন, চিৎকার, আর সেই একই মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে অন্ধকারে। অরিন্দম মাথা চেপে
মাটিতে বসে পড়ল। এগুলো কি? মৃণালিনী ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসেল। তোমার মনে পড়তে শুরু করেছে? না না, আমি এসব জানি না। হঠাৎ ঘরের দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। গ্রামোফোন থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। তারপর করিডোর থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল। ধাপ ধাপ ধাপ। মৃণালিনীর মুখ হঠাৎ বদলে গেল। সে আতঙ্কিত গলায় বলল, ওরা এসে গেছে। কারা? মেয়েটা উত্তর দিল না। পরের মুহূর্তে দরজার ওপাশ থেকে বিকট আওয়াজ এল, যেন কেউ নখ দিয়ে কাঠ কাটছে। খররররর খররররর। অরিন্দমের বুক ধড়ফড় করছে। মৃণালিনী তার হাত শক্ত করে ধরল। আজ রাতের আগে সত্যিটা জানতে হবে, না হলে তুমিও ওদের একজন হয়ে যাবে। দরজায় প্রচণ্ড ধাক্কা পড়তে লাগল। ধাম ধাম ধাম। অরিন্দম কাপা গলায় বলল, তুমি কি বলতে চাইছ? মেয়েটা এবার খুব আস্তে বলল, তুমি সত্যিই অর্ণব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাইরে থেকে এমন এক চিৎকার ভেসে এল, যেন অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। দরজাটা ফেটে গেল, আর ফাঁক দিয়ে কয়েকটা কালো হাত ভেতরে ঢুকে পড়ল। অস্বাভাবিক লম্বা আঙুল, কালো নখ। মৃণালিনী চিৎকার করে উঠল, পিছিয়ে যাও। হঠাৎ ঘরের চারপাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। সেই হাতগুলো আবার অন্ধকারে মিলিয়ে গেল। অরিন্দম হাঁপাচ্ছে। ওগুলো কি? মৃণালিনী জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যারা মরার পরও এই বাড়ি ছাড়তে পারেনি। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় পুরো বাড়িটা কাঁপছে। মৃণালিনী ধীরে ধীরে বলতে শুরু করল, আজ থেকে প্রায় 25 বছর আগে এই বাড়িতে একটা ভয়ঙ্কর জিনিস ঘটেছিল। অরিন্দম চুপ। তোমার বাবা দেবাশিস রায়চৌধুরী এই বাড়ির মালিক ছিল। সে সাধারণ মানুষ ছিল না, মানে সে মৃত মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করত। অরিন্দম স্তব্ধ। মৃণালিনী বলল, এই বাড়ির নিচে একটা ঘর আছে, যেখানে বহু বছর ধরে নিষিদ্ধ তন্ত্র সাধনা হতো। অরিন্দমের মনে পড়ল, বাড়ির পিছনে সে একটা লোহার দরজা দেখেছিল, যেটা তালা বন্ধ ছিল। মৃণালিনী বলল, তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা পাগল হয়ে যায়। সে বিশ্বাস করত মৃতদের ফিরিয়ে আনা সম্ভব। অসম্ভব, কিন্তু সে একজন তান্ত্রিককে নিয়ে আসে। হঠাৎ বজ্রপাত, পুরো ঘর কেঁপে উঠল। মৃণালিনী ফিসফিস করে বলল, সেদিন রাতেই প্রথম দরজা খোলে। কোন দরজা? মেয়েটা ধীরে তার দিকে তাকাল। মৃতদের জগতের দরজা। অরিন্দমের গা শিউরে উঠল। তোমার বাবা একটা ভুল করেছিল। সে যাকে ফিরিয়ে আনতে চেয়েছিল সেটা তোমার মা ছিল না। করিডোরে আবার সেই হাঁটার শব্দ, আরো কাছে, ধাপ ধাপ ধাপ। মৃণালিনী দ্রুত বলল, তখন থেকেই এই বাড়িতে যারা মারা যায় তারা পুরোপুরি মরতে পারে না। অরিন্দমের বুক ধড়ফড় করেছে। আমি এখানে কেন? মেয়েটার চোখে জল চলে এলো। কারণ সেদিন তুমি বেঁচে গিয়েছিল, আগুনের রাতে। মৃণালিনী মাথা নাড়ল। তোমাকে আমি লুকিয়ে রেখেছিলাম। অরিন্দম স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি মানুষ ছিলে? মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার বাগদত্তা ছিলাম। ঘরটা যেন হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। অরিন্দমের মাথা ঘুরতে লাগল। তার চোখের সামনে আবার কিছু দৃশ্য ভেসে উঠল। সে দেখল একটা পুরনো উঠোন। হাসছে এক তরুণী, লাল শাড়ি। সে বলছে, অর্ণব, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? অরিন্দম হঠাৎ মাথা ধরে চিৎকার করে উঠল। স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। সে সত্যিই অর্ণব। আগুনের রাতে সে মারা যায়নি। গ্রামের এক দম্পতি তাকে অজ্ঞান অবস্থায় জঙ্গলে খুঁজে পেয়েছিল। তারপর তাকে নিয়ে কলকাতায় চলে যায়।
শখ আর ভয়ের কারণে সে সব ভুলে গিয়েছিল, এমনকি নিজের আসল পরিচয়ও। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, তাহলে আমি এতদিন অন্য জীবন বেছেছ? ঠিক তখনই দরজাটা ভেঙে গেল। ডরাম! অন্ধকারের ভেতর থেকে কয়েকটা মানুষ ভেতরে ঢুকল। না, ওগুলো মানুষ ছিল না। তাদের চোখ পুরো সাদা, শরীর পোড়া, মুখ গলে গেছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক। অরিন্দম তাকে দেখেই কেঁপে উঠেল। লোকটার মুখটা তার নিজের মতোই, শুধু বয়স্ক। মৃণালিনী আতঙ্কে পিছিয়ে গেল। দেবাশিস! লোকটা বিকৃত হাসল। অবশেষে আমার ছেলে ফিরে এসেছে। অরিন্দমের বুকের রক্ত যেন শুকিয়ে গেল। তার বাবা, যে বহু বছর আগে মারা গেছে, সে ধীরে ধীরে এগিয়ে এল। তুই আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিলি, অর্ণব। তার গলা মানুষের মতো নয়, যেন অনেকগুলো গলা একসাথে কথা বলছে। অরিন্দম পিছিয়ে গেল। তুমি মৃত। লোকটা হেসে উঠল। একটা ভয়ঙ্কর শব্দ। মৃত্যু বলে কিছু নেই এখানে। হঠাৎ বাড়ির চারপাশে হাজার মানুষের কান্নার শব্দ ভেসে উঠল। দেবাশিস হাত বাড়িয়ে বল, এবার বাড়ি ফিরে আয়। তার পিছনে দাঁড়িয়ে থাকা পোড়া মানুষগুলো একসাথে বল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। অরিন্দম অনুভব করল তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। মাথার ভেতরে অদ্ভুত গলা বাজছে, থেকে যা, এখানেই থাক, মরলে সব শেষ নয়। মৃণালিনী হঠাৎ তার হাত ধরে চিৎকার করে উঠল, ওদের কথা শুনো না। তারপর সে অরিন্দমকে টেনে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করো। পুরো বাড়িটা তখন কাঁপছে। দেয়াল থেকে রক্তের মতো কালো তরল পড়ছে। চারদিক থেকে ফিসফিস শব্দ। দৌড়াতে দৌড়াতে অরিন্দম দেখল দেয়ালে ঝোলানো ছবিগুলোর মুখ বদলে যাচ্ছে। সবাই তার দিকে তাকিয়ে হাসছে। সিঁড়ি বেয়ে তারা নিচে নামল। মৃণালিনী চিৎকার করে বলল, তলঘরে যেতে হবে। কেনে? দরজা বন্ধ করতে হবে। বাড়ির নিচের সেই লোহার দরজার সামনে এসে দাঁড়াল তারা। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে পচা গন্ধ। অন্ধকার সিঁড়ি নিচে নেমে গেছে। অরিন্দম টর্চ জ্বালাল। দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, রক্ত দিয়ে লেখা মন্ত্র। নিচে নামতেই সে দেখল মাটির মাঝে একটা বিশাল গোল চিহ্ন, আর চারপাশে শত শত মানুষের হাড়। অরিন্দমের গা ঘিন ঘিন করে উঠল। মৃণালিনী বলল, এখান থেকেই সব শুরু। হঠাৎ পেছন থেকে দেবাশিসের গলা ভেসে এলো, আর এখানেই সব শেষ হবে। অরিন্দম ঘুরে দাঁড়াল। দেবাশিস আর সেই মৃত মানুষগুলো ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তাদের চোখ জ্বলছে। মৃণালিনী কাঁপা গলায় বলল, ওরা তোমাকে চাইছে, কারণ তুমি শেষ রক্তের উত্তরাধিকারী। দেবাশিস হাসল। দরজা পুরো খুলতে অর্ণবকে দরকার। অরিন্দম চিৎকার করে উঠো, তুমি পাগল? না, আমি অমর। হঠাৎ চারপাশের হাড়গুলো নড়তে শুরু করল। মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল, অর্ণব, শুধু তুমি এটা থামাতে পারবে। কিভাবে? মেয়েটা তার হাতে একটা পুরনো লকেট দিল। এটা তোমার মায়ের। অরিন্দম লকেটটা খুলতেই ভেতরে একটা ছোট ছবি দেখতে পেল, তার মা, আর পেছনে লেখা, ভালোবাসা মৃত্যুর থেকেও শক্তিশালী। ঠিক তখনই আর মাথায় সব স্মৃতি ফিরে এল। সেদিন আগুন লাগার রাতে দেবাশিস সত্যি মৃতদের ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু দরজা খোলার পর ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসে। সেই জিনিস পুরো পরিবারকে গ্রাস করে। মৃণালিনী তাকে বাঁচিয়ে বাইরে পাঠিয়েছিল, আর নিজে আটকে পড়েছিল এই বাড়িতে। অরিন্দমের চোখ ভিজে গেল। দেবাশিস চিৎকার করে উঠল, সময় শেষ। চারদিকের অন্ধকার তখন তাদের দিকে এগিয়ে আসছে। অরিন্দম বুঝল, আজ যদি সে কিছু না করে, তাহলে এই অভিশাপ কখনো শেষ হবে না।
সে মাটির মাঝে থাকা চিহ্নটার দিকে তাকাল। তারপর মায়ের লকেট শক্ত করে ধরে আগুনের মশালটা তুলে নিল। মৃণালিনী বুঝে ফেল সে কি করতে চলেছে। না অর্ণব। অরিন্দম তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এইবার সত্যিই বাড়ি ফেরার সময় হয়েছে। সে মশালটা ছুড়ে দিল সেই তান্ত্রিক চিহ্নের মাঝে। এক মুহূর্তের নীরবতা। তারপর ধুমমম পুরো তলঘর আগুনে ফেটে পড়ল। দেবাশিস ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চারপাশের মৃত মানুষগুলো একে একে জ্বলতে শুরু করল। বাড়িটা কাঁপছে, ছাদ ভেঙে পড়ছে। মৃণালিনী কানতে কানতে বলল, চলো। কিন্তু অরিন্দম মাথা নাড়ল। আমার যাওয়ার সময় হয়ে গেছে। না। অরিন্দম ধীরে তার হাত ধরো। তুমি আমাকে বাঁচিয়েছিলে, এবার আমার পালা। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। দেবাশিস আর সেই ছায়াগুলো আগুনে গলে যাচ্ছে। তাদের চিৎকারে পুরো বাড়ি কাঁপছে। অরিন্দম শেষবার মৃণালিনীর দিকে তাকাল। মেয়েটা কাঁদছে, কিন্তু এবার তার মুখে শান্তি। সে ধীরে বলল, এই জন্মে না হোক, অন্য কোনো জন্মে আবার দেখা হবে। অরিন্দম হাসল। তারপর চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে পুরো রায়চৌধুরী বাড়ি ভেঙে পড়ল। পরদিন সকালে গ্রামের মানুষ শুধু ধ্বংসস্তূপ দেখতে পায়। কোনো মৃতদেহে পাওয়া যায়নি। শুধু ছায়ের মধ্যে একটা আধপোড়া লকেট পড়েছিল। তার ভেতরে একটা ছবি, একজন মহিলা, আর তার নিচে লেখা, ভালোবাসা মৃত্যুর থেকেও শক্তিশালী। সেই ঘটনার পর থেকে শালবাড়িতে আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। লোকেরা বলে রাতের অন্ধকারে মাঝে মাঝে এক একটা মেয়েকে দেখা যায়, লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকে ধ্বংস হয়ে যাওয়া বাড়িটার সামনে। কিন্তু এখন তার মুখে আর কষ্ট নেই, শুধু অপেক্ষা, হয়তো অন্য কোনো জন্মের জন্য। আর যদি তোমরা এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও সত্যি ভৌতিক গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।